নমস্কার, আমি সায়ন্তন। নিশাচরে আপনাদের স্বাগত। শোনো, বলি তবে আপনিও হতে পারেন আমাদের এই নতুন সেগমেন্টের সদস্য। কিভাবে? আপনার সাথে ঘটে যাওয়া কোনো অদ্ভুত ব্যাখ্যাবিহীন ঘটনা লিখে পাঠিয়ে দিন নিশাচরে। নির্বাচিত গল্প পাঠ করে শোনাবো আমি, সায়ন্তন। গল্প পাঠানোর ঠিকানা nichachorstory@gmail.com। আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু অভিজ্ঞতা হয়ে থাকে যা ব্যাখ্যা করা কঠিন হয়ে যায়। কেউ কেউ অবশ্যই ব্যাখ্যাবিহীন ঘটনাগুলোকে বলে ইলিউশন, কেউ বলে ডিলিউশন, কেউ কেউ আবার বলে হ্যালুসিনেশন। কিন্তু যার সাথে এই ঘটনা ঘটে থাকে তার বক্তব্য আবার আলাদা, কারণ অভিজ্ঞতা অন্য কথা বলে। আজকের কাহিনী উপস্থাপিত হচ্ছে সোমনাথ মৃধার অভিজ্ঞতা থেকে। যদিও এই ঘটনা বর্তমান কালের নয়, সোমনাথবাবু এখন বার্ধক্যে রয়েছেন, আর ঘটনাটি ওনার ছোটবেলায় হওয়া এক অভিজ্ঞতার। সেই সময় গ্রামে তখনও বিদ্যুৎ অবধি পৌঁছয়নি। তখন রাতের অন্ধকারের সংজ্ঞা ছিল আলাদা। সেই অন্ধকারে ঠিক কি ঘটেছিল ওনার সাথে, শোনো, বলি তবে। পাতাল মধু খাবি? বলল সোমনাথ। বন্ধুরা তো শুনে অবাক। পাতাল মধু, সেটা আবার কি জিনিস? আরে পাতাল মধু মানে পাতালের মধু। পাতাল মানে জানিস না? হ্যাঁ, মাটির তলা, কিন্তু সেখানে মধু হয় নাকি? হয়। খাবি কিনা বল? খাবো। কোথায় আছে? চল। না 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 না, এভাবে গেলেই হবে না। আমাকে ধ্যানে বসতে হবে, মধু মন্থন করতে হবে। ধ্যান? তুই করবি ধ্যান? হ্যাঁ, করব। এসো না খোকা, খাবে কিনা বলো। যদি খেতে হয় তবে কাল বিকেলে চলে আসিস। কোথায়? এখানে? না, এই মাটি অপবিত্র। এখানে আমার মনোসংযোগ করা সম্ভব হবে না। ওই যে দূরে বট গাছটা দেখছিস, ওর নিচে আমি ধ্যানে বসবো। বাবা, আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। বাংলাদেশের আন্ধারমানিক গ্রাম, শস্য শ্যামলা গাছপালায় ঘেরা। সবুজ বিস্তীর্ণ মাঠের বুক চিরে বয়ে গেছে নদী নালা। খাল বলতে আজকাল আমরা সাধারণত নোংরা জলকেই বুঝি, কিন্তু তখন খাল মানে পরিষ্কার জল, যেখানে স্নান অবধি করা যায়। প্রতিটা বাড়ি বাগান দিয়ে ঘেরা। এই বাগান কোনো সাজানো বাগান নয়, বেপরোয়া, স্বাধীন। নিজের মতন করে গজিয়ে ওঠা গাছপালার ভিড়ের মাঝে সাজানো একটা ঘর। এখানে বাগানের মাঝে ঘর হয়, ঘরের মাঝে সাজানো ছোট বাগান নয়। ইতিউতি উড়ে যায় শালিক, চড়ুই, বাবুই, দোয়েল। বাড়ির পিছনে যেখানে মহিলারা বাসন ধুতে আসে, সেখানেই কিছুটা দূরে অলসভাবে জলের উপরে অনবরত দুলে চলেছে একটা ঘাটে বাঁধা নৌকো। এসবের মাঝেই বিরাজ করে এক দস্যি ছেলে সোমনাথ, যার পায়ে কখনো ধুলো ছাড়ায় না, গায়ের কখনো ঘাম শুকোয় না। এ মাঠ থেকে সে মাঠ, এ গাছ থেকে সে গাছ, এই প্রান্ত থেকে সে প্রান্ত। তার জীবনের সবই বর্তমান, বিশ্রাম বাদে। এসেছিস? খুব গম্ভীরভাবে ধ্যানে মগ্ন অবস্থায় বলল সোমনাথ। হ্যাঁ, এলাম। এবার বল, কোথায় পাতাল মধু? বস এখানে, আমার ধ্যান এখনো শেষ হয়নি। সোমনাথের ধ্যান মোটে আর কিছুতেই শেষ হয় না। এদিকে তার বন্ধু তো অতিষ্ঠ হয়ে গেছে অপেক্ষা করে করে। কিরে হলো? এই আর কতক্ষণ করবি রে? দূর বাবা, না এলেই ভালো হতো। বহু প্রতীক্ষা করানোর পর অবশেষে সোমনাথ মুখ খুলল। আমার ধ্যান সম্পন্ন হলো। হলো, বাঁচা গেল। এবার মধু দে। মাটি থেকে একটা পাইপ উঠেছে, দেখ। ওটা পেঁপে পাতার ডাঁটি? হ্যাঁ ওটাই, তর্ক করো না। আচ্ছা, ওটায় মুখ লাগিয়ে টান দিলে তবেই পাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই নয়, আমি ওই দূরে গিয়ে মন্ত্রপাঠ করব, তখন। হ্যাঁ, এবার টান। টানবো? হ্যাঁ টানো। কেমন খেতে, কেমন একটা গন্ধ, অনেকটা পেচ্ছাপ। শালা, তুই আমাকে তোর
তোর পাতাল মধু বের করছি, দাঁড়া দাঁড়া ওখানে। মধুর রস নিয়ে প্রশ্ন তুলতে নেই। কি খাওয়ালি এটা? খাবি? তোর কি মাথা পাগল হয়ে গেছিস তুই? ব্যাস, তারপর আর কি। সোমনাথ খুব ভালোভাবেই জানে এই খবর তার বাবার কান অবধি ঠিক পৌঁছে যাবে, যেভাবে প্রতিবার তার অকাজ কুকাজের কথা হেড অফিসে জানানো হয়। কিন্তু সোমনাথের বাবার প্রতি ভালোবাসা ছিল প্রখর, তাই বাবাকে যাতে কষ্ট করে তাকে বাড়ির থেকে তাড়াতে না হয়, সে নিজে থেকেই বাড়ি ফিরত না, অথবা ফিরলে অনেক রাত করে। আজকাল শহুরে মানসিকতায় বাড়ি না ফেরাটা একটা দারুণ ভয়ের ব্যাপার। এক রাত ঘরের ছেলে ঘরে না ফিরলে পুলিশ অবধিও মামলা করাতে পারে। কিন্তু তখন প্রতিবেশীরাই ছিল আত্মীয় স্বরূপ। বাড়ির লোকজনও জানে যে ছেলে ঠিক কোনো না কোনো বাড়িতে ঠাঁই পেয়ে যাবে। সোমনাথ সেদিন অন্যের বাড়িতে থাকবে বলে ঠিক করে, কিন্তু হঠাৎ রাত্রিবেলা কেন জানি বাড়ির প্রতি টান উদলে ওঠে। আসলে খুব ঘরোয়া ছেলে তো। সেকালে গ্রামের দিকে রাত্রি নামতো 9টার পর। 7টার পর থেকেই চারিদিক শুনশান হতে শুরু করে। ও যখন বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় তখন বাজে রাত 11টা। সেই বাড়িতে তখন সবাই ঘুমিয়ে কাঁদা। কাউকে ডেকে জানাবে তার উপায় নেই, আর জানালেও এত রাতে এইটুকু ছেলেকে কেউ একা ছাড়বে না, তার উপরে যা শান্ত। খুব সন্তর্পণে দরজার খিল নামিয়ে উঠোনে পা রাখতেই সোমনাথের সারা শরীর শিহরিত হয়ে উঠল। না, ভয়ে নয়, এটা অ্যাডভেঞ্চারের শিহরণ। সে বরাবর বিপদ নিয়ে খেলতে ভালোবাসে, ভয়কে জয় করতে ভালোবাসে, শরীরের কাঁটা ছেঁড়া দাগগুলোকে আগলে রাখে অলংকারের ন্যায়। ক্ষুধার রাজ্যেও চাঁদের শরীরে লিখে দিতে পারে 2 কলম কবিতা। যারা সেই যুগে পাড়াগাঁয়ের অন্ধকার দেখেছে তারাই একমাত্র বুঝবে যে অন্ধকার মানে আসলে কি। শুধুমাত্র কিছু মায়াবী চাঁদের আলো। স্ট্রিট লাইট বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। কাঁচা রাস্তার পাশে গজিয়ে ওঠা গুচ্ছ জংলি গাছগুলোর মাঝে ঝিকমিক করছে জোনাকির দল, যেন পরিষ্কার আকাশের গায়ে টিমটিমে জ্বলতে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি তারাগুলোর গুটি কতক আঁচড়ে পড়েছে ওই জংলা জঙ্গলের পাতায় পাতায়। সোমনাথকে বাড়ির রাস্তা ধরতে গেলে একটা বিশাল জঙ্গল পেরোতে হবে। যখন সে জঙ্গলের কাছাকাছি এসে পৌঁছল তখন রাত প্রায় 11:30 বাজে। এত রাতে জঙ্গল দেখে মনে হচ্ছে সে কোনো প্রাগৈতিহাসিক যুগে এসে পড়েছে। এই সেই স্থান যেখানে মানব সভ্যতা ইতি টেনেছে। গভীর আঁধারে মৃদু চাঁদের আলোয় মোটা গাছগুলোর ডালপালার সিলুয়েট দেখে মনে হচ্ছে একাধিক পঞ্চমুখী সাপ কোনো মুনির অভিশাপে ফনা তোলা অবস্থাতেই স্থির হয়ে গেছে চিরকালের মতন। এই সময় সোমনাথের রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। এই অতিকায় মৃত্যুপরিণায় জঙ্গল ওর মনে যতটুকু ভয়ের উদ্রেক ঘটাতে পারছে, মুহূর্তের মধ্যে তা রূপান্তরিত হচ্ছে স্পর্ধায়। সোমনাথ পা বাড়ালো। না, জঙ্গল কখনোই মৃত নয়। এই জঙ্গলও তাই, জীবন্ত, সম্পূর্ণ সজাগ। স্থূল নীরবতার মাঝেও এদিক ওদিক থেকে অল্প অল্প শব্দ বেয়ে আসছে কান অবধি। কখনো দূরে এ গাছ থেকে ও গাছে কিছু একটা ঝাঁপিয়ে গেল, কখনো সামনে থেকে আশ্চর্য রকমের গতিবেগে ছুটে গেল কোনো এক প্রাণী, কখনো বা পায়ের ঠিক উপর থেকে সরসর করে পেয়ে গেল শীতল এক শরীর। পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল সোমনাথ। প্রকৃতি আপ্রাণ চেষ্টা করছে এই দস্যি ছেলেটাকে ক্লান্ত করার, কিন্তু সোমনাথের জেদ যেন বেড়েই চলেছে। সে না থেমে এগিয়ে চলল। জঙ্গলের রাস্তা, ঘাট, গাছপালা সবই তার চেনা। শুধু রাতের এই বন্য সাজে আগে কখনো দেখেনি জঙ্গলটাকে। প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে সে। আর 5 মিনিটের পথ, কিন্তু জঙ্গলের গভীরতা এখনো একই আছে। কিছুটা দূরে একটা সুবিশাল গাছের গুঁড়ি মাটিতে শুয়ে আছে, আর তার কিছুটা উপর থেকে বেয়ে গেছে আরেকটি গাছের ডাল, যেন সে সাহায্যের হাত বাড়িয়েছে বন্ধুর দিকে। সোমনাথ সেদিকে তাকাতেই দাঁড়িয়ে পড়ল। দূর থেকে দেখে মনে হচ্ছে ওই শুয়ে থাকা গাছের গুঁড়ির উপরে কেউ কাঁচুমাচু হয়ে বসে রয়েছে। কৌতূহল হলো, প্রথমে হাঁক দিল, কেউ
ওখানে? কোনো উত্তর এলো না ওপাশ থেকে। অন্য কেউ হলে চলে আসতো, কিন্তু ইনি মহান ব্যক্তি, হাঁটা লাগালো সেই দিকে। হতেই পারে কোনো গাছের ছায়া, দূর থেকে দেখে মানুষের মতন লাগছে। কিছুটা কাছে পৌঁছতে ভুল ভাঙল, গাছের ছায়া নয়, সত্যি কেউ বসে আছে ওখানে। এখনো সোমনাথ সেই মানুষের খুব কাছে পৌঁছতে পারেনি, কারণ মাঝখানে একটা ছোট্ট শ্যাওলা ঢাকা জলাশয় রয়েছে। এইটুকু দূর থেকে দেখে মনে হচ্ছে একজন শীর্ণকায় বয়স্ক মহিলা সেখানে বসে রয়েছে। হাতে পায়ে মাংস নেই বললেই চলে। একভাবে সোমনাথের দিকে তাকিয়ে যেন সম্মোহনের তন্ত্রে মগ্ন। আগেই বলেছি এটা সোমনাথ, অন্য কেউ হলে এতক্ষণে আলাদা দৃশ্য দেখতে হতো। তো সোমনাথ কি করলো? কি হচ্ছে ওখানে? কি হলো? কথা কানে যাচ্ছে না? কি হচ্ছে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। একটা বড় পাথর পেতে দে, তারপর তোকে। এই তো পেয়েছি। এবার দেখি কিভাবে মুখ বুজে থাকিস। এই নে। পাথরের টুকরোটা জলাশয় পেরিয়ে যেই কিনা সেই ছায়ামূর্তির গায়ে গিয়ে লাগলো, অমনি সে উড়ে গেল সেখান থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উড়ে গেল। অর্থাৎ মাটি ছাড়িয়ে বাতাসে ভেসে চলে গেল কিছু দূর, আর কিছু পরে আবারও এসে বসে পড়ল একই স্থানে, যেন কোনো শকুন উড়ে এসে বসল মৃতদেহের পাশে। সোমনাথের এবার বুক কাঁপল, তার সাহসিকতার শেকল ছিঁড়েছে, কিন্তু তবুও যেন কৌতূহল পিছু ছাড়ছে না। সে এইমাত্র যেটা দেখলো সেটা নিজের চোখকে বিশ্বাস করানোটা যথেষ্ট কঠিন ব্যাপার। কোনো মতে সাহস জুটিয়ে আবারও হাতে তুলে নিল আরেকটি পাথরের টুকরো, ছুঁড়ে মারল সেই দিকে। এই নে। আবারও বাতাসে ভেসে গেল সেই শীর্ণকায় বয়স্কা। সোমনাথ এবার হার মেনেছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এখানে। পড়ি মরি করে ছুটতে লাগলো জঙ্গলের বুক চিরে। মনের মধ্যেই প্রথমবার বাসা বেঁধেছে এক তীব্র ভয়। এই প্রথমবার দৌড়তে গিয়ে পা কাঁপছে, গায়ে কাঁটা দিচ্ছে। সে তো উঠতে পারে, পিছু করলে কি দৌড়ে পার পাওয়া সম্ভব হবে? এই মুহূর্তেই বা পিছনে তাকালে কি দৃশ্য দেখতে পাবে? তীব্র বেগে ভাসমান কোনো ডাইনিকে। ভাবতে ভাবতে কোনো মতে নেতিয়ে পড়া শরীরটাকে নিজের বাড়ির উঠোন অব্দি নিয়ে এসে আঁচড়ে ফেলল মাটিতে। মুখে শুধু একটাই কথা, ভূত, 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 ভূত। কি আলতু ফালতু বলছিস এইসব? সোমনাথের বাবার কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। চোখে দেখেছে? কাল রাত করে ফিরেছে বাড়িতে, তাই মারের হাত থেকে বাঁচতে এইসব গাল গল্প ফেঁদেছে। বেয়াদব ছেলে কোথাকার। কিন্তু দাদা, মানে বলছি, ওর যা জ্বর এসেছে তা দেখে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। একবার জঙ্গলের দিকটা দেখে আসলে হয় না? তোমাদের না, মানে যদি কিছু ছায়া ঠায়া দেখে ভয় পেয়ে থাকে আর কি, তবে অন্তত ওকে এসে সেটা বললে হয় তোর ভয়টা কমবে। তোমরা যা খুশি করো, আমি এর মধ্যে নেই। যত সব নাটক। পরদিন সকালে পাড়ার লোকজন দল বেঁধে যায় জঙ্গলটার দিকে। জঙ্গলের সত্যি রূপ বদলেছে, আরও যেন অহংকারী হয়ে উঠেছে সে, যেন ঠোঁট বাঁকা হাসি এনে বলছে, নতুন শিকার। এই শোন না, কি হলো? বলছি, আমি আগেও গেছি এই জঙ্গল দিয়ে, কিন্তু
আজকে দিনের বেলা তো কেমন যেন ভয় ভয় লাগছে জানিস। থাম তো তুইও দেখছিস সোমনাথের গল্পে মজে গেছিস। আরে সেটা না, বাচ্চা ছেলে কি দেখে ভয় পেয়েছে? ধুর বাবা, ওই তো ডোবাটা। চল দেখি ওর পিছনে কি এমন আছে। এই তো দেখ, কিছুই নেই। শালা ও এ তাই। দাঁড়া দাঁড়া, আসছি। কি হয়েছে বল? ওই দেখ। কোথায়? কি কিরে? মা, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। সত্যি সেখানে এক বুড়ি রয়েছে। গায়ে মাংস নেই বললেই চলে, হাড়ের গায়ে ফ্যাকাশে চামড়া বসানো। এক দৃষ্টে তাকিয়ে আছে ওদের দিকে, চোখের পলক অব্দি পড়ছে না। তবে সোমনাথ একটা কথা ভুল বলেছিল, মহিলা সেখানে বসে নেই, বরং ঝুলে আছে। তার গলায় ফাঁসানো দড়িটা রাতের অন্ধকারে অত দূর থেকে বোঝা যায়নি। গাছের থেকে প্রায় পচে গলে যাওয়া মৃতদেহটি নামানোর সময় লোকের মনে প্রশ্ন যেন আরো বেড়ে যায়। এটা যদি আত্মহত্যাই হয়ে থাকে তবে মহিলার পায়ের পাতা প্রায় মাটি ছুঁই ছুঁই কেন? আরো উঁচু ডাল থেকে ঝোলার কথা ছিল, প্রায় মাটির কাছাকাছি ডাল থেকে কেন? ওই যে কথায় বলে না, জানার ইচ্ছে থাকলে ঠিক জানা যায়। যথারীতি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল। পাশের পাড়ার মুকুলের বৃদ্ধ মা বহুদিন ধরেই অসুস্থ ছিল। এ ডাক্তার সে ডাক্তার করে কোনো লাভ হয়নি। অবশেষে অতিষ্ঠ হয়ে মুকুল রাগের মাথায় নিজের মাকেই গলায় পাড়া দিয়ে মেরে ফেলে এবং লাশটা ঝুলিয়ে রেখে যায় জঙ্গলে। গ্রামের লোক সেই দিন বুঝেছিল এইসব রহস্য কিংবা অলৌকিকতার মুখোশ পড়ে চাপা পড়ে যায় কত শত ক্রাইম। তারপর থেকে গ্রামের লোকের ভূত প্রেত অভিশাপের থেকে ধীরে ধীরে বিশ্বাস উঠে যেতে থাকে। কেবল মাসখানেক পরে খবর পাওয়া যায় জেলে থাকাকালীন মুকুলের ডান পাটা কেন জানি পচে গেছে। কোনো ডাক্তার দেখিয়ে লাভ হয়নি, এবার কেটে বাদ দিতে হবে। বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতেই পারেন। তবে একটা কথাই বলবো, পৃথিবীতে সবকিছু কিন্তু যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করা যায় না। ওই যে বললাম, অভিজ্ঞতা অন্য কথা বলে।